Good afternoon, every students, dear aspirants. আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে CHSL ওরিয়েন্টেড। CHSL ওরিয়েন্টেড অলরেডি আমাদের এক্সাম চলছে। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন মেমোরি বেস পাচ্ছি এবং গত প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের বিভিন্ন ধরনের যে প্রশ্ন এসেছিল জিকে ওপরে, সেই জিকের ওপরে সেই প্রশ্নগুলো নিয়েও আমরা আলাপ আলোচনা করব। এবারেও কেমন আসছে সেই প্রশ্নগুলো নিয়েও আমরা এই ক্লাসে আলাপ আলোচনা করব এবং আগামীতে তোমাদের যাদের যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য যাতে এটা উপযোগী হয় তার জন্য সেইভাবে কিন্তু আমি আজকে পুরো ক্লাসটা সাজিয়েছি। তাহলে আমরা আজকে আর দেরি করব না, CHSL-এর উপরে আমাদের যে রিভিশন ক্লাস, যে একদম প্রস্তুতির চূড়ান্ত, ঘন্টা বাজলেই পরীক্ষা দিতে যাওয়া, এই মুহূর্তে এই পরিস্থিতি রয়েছে, ঠিক আছে? তাই আমরা আজকে যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করব তত বেশি কিন্তু আমরা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাব। তাই আমরা আজকে স্টার্ট করি এবং সবাইকে আরেকবার করে এই রাইস এডু টার্গেট SSC-তে তোমাদের অজস্র অজস্র ধন্যবাদ। চলো আমরা ক্লাস করি। আমাদের প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নেভারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া হ্যাজ দ্য স্মলেস্ট এরিয়া? ভারতের কোন প্রতিবেশী দেশের সবচেয়ে ছোট আয়তন? এর বাংলা ভার্সনটা আমরা যদি দেখি, ভারতের নিচের কোন প্রতিবেশী দেশের আয়তন সবচেয়ে ছোট? মায়ানমার, ভুটান, নেপাল, পাকিস্তান। চারটে দেশ, চারটেই আমাদের একদম নেভারিং কান্ট্রি। এবছর CHSL-এ একটা সেটে প্রশ্ন দিয়েছে যে এর মধ্যে কোনটা সার্কের মেম্বার নয়। এ তো অনেকবার আমি তোমাদেরকে করিয়েছিলাম, মায়ানমার সার্কের মেম্বার নয়, একদম সেট প্রশ্ন তুলে দিয়েছে, মায়ানমার সার্কের মেম্বার নয়। আবার একটা জায়গায় প্রশ্ন দিয়েছে যে প্রথম সার্ক সামিট কোথায় হয়েছিল? 1985। কোথায়? ঢাকা, বাংলাদেশে। এটাও আমাদের। আবার এবার প্রশ্ন দিয়েছে ইন্দ্রমণি পান্ডে, তিনি কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল হয়েছেন? অবশ্যই বিমস্টেক, অ্যাজ ফার্স্ট ইন্ডিয়ান। এটা একদম সোজা প্রশ্ন দিয়েছে। আবার এখানে হচ্ছে আমাদের নেভারিং কান্ট্রিগুলোর মধ্যে কোনটা ছোট এরিয়া ওয়াইজ, সেটাকে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তাহলে আয়তন সবচেয়ে ছোট, তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি না ভুটান। একদম সবচেয়ে ছোট ভুটান। এখানে ভুটানটা আমরা অ্যান্সার হিসাবে নিলাম। তোমরা জানো ভুটানের যে রাজধানী সেটা হচ্ছে কি থিম্পু। নুরট্রাম হচ্ছে ভুটানের কারেন্সি। ভুটানের রাজা জিগমে সিংহে নামগেল খেসার ওয়াংচুক ভুটানের যে রাজ, কেননা ভুটানের মোনার্কি সিস্টেম রয়েছে। এবং মনে রাখবে যে ভুটানের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং ডিফেন্সটা পুরোটাই কার পারমিশনে চলে? না ভারত সরকারের পারমিশনে চলে। এটা একদম এক খেয়ালের মধ্যে রাখবে। আর আরেকটা দিকে যদি বলি যে জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ কোনটা নেভারিং কান্ট্রি? না অবশ্যই সেটা হবে কি মালদ্বীপ। জনসংখ্যায় মালদ্বীপ। আরেক এখানে প্রসঙ্গে বলে রাখি, মালদ্বীপ কিন্তু ভারতের মেনল্যান্ড নেভারিং কান্ট্রি নয়। মেনল্যান্ড নেভারিং কান্ট্রি নয় মালদ্বীপ। সেটা কি না অবশ্যই তার বর্ডার কিন্তু লাক্ষাদ্বীপের সঙ্গে, তার বর্ডার মেনল্যান্ডের সঙ্গে কিন্তু
লাক্ষাদ্বীপ মানে মালদ্বীপের কোনো বর্ডার নেই। বোঝা গেল? আর অটোমেটিক্যালি চায়না আমাদের সবচেয়ে বড় দেশ হিসাবে পরিগণিত হয়। চায়না না দিয়ে ওরা বলতে পারে পিপলস রিপাবলিক অফ চায়না, সেটাও আমাদের অ্যান্সারের মধ্যে আমরা দেখতে পাবো। পরের কোশ্চেন, সন্তোর ইজ নোন অ্যাজ শততন্ত্রী বীণা ইন সংস্কৃত টেক্সট হ্যাজ স্ট্রিংস। সন্তুরে কতগুলো তার আছে? এর বাংলা ভার্সনটা আমরা যদি দেখি, সন্তোর সংস্কৃত পাঠে শততন্ত্রী বীণা নামে পরিচিত। এর স্ট্রিং রয়েছে 100, 68, 72, 40। তাহলে কোনটা হবে? শত বলেছে, তাহলে শততন্ত্রী বীণা, তার মানে আমাদের কী হবে? 100টা তার রয়েছে। ভেরি গুড, খুব সুন্দর উত্তর, 100, 100টা। এবং মনে রেখো যে আমরা বলি সরোদ, তাহলে সরোদে কটা তার? প্রধান তার 6, সিতারে কটা তার? 7, আমাদের গিটারে কটা তার? 4টে বা 6টা, তানপুরাতে কটা তার? 4টে তার, একটা বাঁশিতে কটা হোল? 2টো বা 3টে হোলস। হোলের সংখ্যার উপরে নির্ভর করে বাঁশি থেকে কী ধরনের আওয়াজ বেরোবে। তাহলে এই জায়গাগুলো মেন তার বা মেন কর্ডস বা মেন স্ট্রিংস, এটা আমাদেরকে দেখতে হবে। এবারও পরীক্ষায় দিয়েছে যে তানপুরাতে কতগুলো তার রয়েছে। তানপুরাতে 4টে তার রয়েছে। এবারও আমাদের যে সিএইচএসের পরীক্ষা রানিং কন্ডাক্ট হচ্ছে, সেখানেও আমাদের এই প্রশ্নটা আমরা ফেস করেছি। আজকের ক্লাস থেকে একটা করে প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক হিসাবে দেব। হোমওয়ার্ক এর পরের দিন তোমরা এটাকে অ্যান্সার করে আমার বিভিন্ন ক্লাস, তো আমি সপ্তাহে 3 দিন ক্লাস, সেই সপ্তাহে 3 দিন ক্লাসের মধ্যে যে কোনো দিন আমাকে একটু বলে দেবে যে স্যার এইটা এই সপ্তাহের জন্য হোমওয়ার্ক যেটা ছিল তার উত্তর হবে। আমরা খুব দ্রুত আমরা সেই প্রশ্ন দেখব আজকের জন্য যে হোমওয়ার্কটা তোমাদের থাকবে। তাহলে হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ বাংলাদেশ? বাংলাদেশের জাতীয় পশু কি? একটা কথা বলো তো, সুন্দরবন জায়গাটা, এটা তো ভারত এবং বাংলাদেশ দুটোই এরই পার্ট আছে। মোট তো সারফেস এরিয়া কত? 10,000 স্কোয়ার কিমি। তার মধ্যে 2460 পরে হচ্ছে একদম 4260 পার্টটা পড়ে, 4260 স্কোয়ার কিমিটা পড়ে হচ্ছে ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল। আর বাদ বাকি যে পার্টটা পড়ে সেটা হচ্ছে বাংলাদেশে। তার মানে দেখা যাচ্ছে যে 40% ইন্ডিয়ান আর 60% বাংলাদেশ। সুন্দরবন কোন অ্যানিমেলের জন্য বিখ্যাত? না, সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। তাহলে ভারতের সুন্দরবন, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের সুন্দরবনেও রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা অবশ্যই জানি যে কোনো অস্বীকার করার জায়গা নেই যে আমাদের যেটা সুন্দরীগড়ান গেওয়া, যে প্ল্যান্টগুলো ম্যানগ্রোভের জন্য সুন্দরবন বিখ্যাত, তার জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। এটা নিয়ে আমি কিছু বলছি না। ফেমাস ফর হুইচ অ্যানিমেল? অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 100, বাংলাদেশের সুন্দরবনে রয়্যাল বেঙ্গলের টাইগার আরও বেশি। তাই বাংলাদেশের জাতীয় পশু কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার হলো। তার মানে অবশ্যই আমরা কি বলবো? অ্যান্সার কি হলো? না, এটা আমরা অ্যান্সার হিসাবে
নিলাম, ভেরি ভেরি গুড। আচ্ছা, পরে কোশ্চেনে আমরা যাব। এইটা হচ্ছে তোমাদের একদম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ মিউজিশিয়ান অ্যান্ড দেয়ার ইনস্ট্রুমেন্ট ইজ ইনকারেক্ট। তোমাদেরকে বলতে হবে এই সপ্তাহের জন্য প্রশ্নে কে বৈদ্যনাথন, পণ্ডিত রামনারায়ণ, উস্তাদ বিলায়েত খান, কিষাণ মহারাজ। আমি এখানে অ্যান্সার বলে দেবো, কিন্তু তোমাদেরকে এ কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত এটা আমাকে বলতে হবে। কে আছে? কে বৈদ্যনাথন সিতার, পণ্ডিত রামনারায়ণ সারেঙ্গি, এটা একদম ঠিক। উস্তাদ বিলায়েত খান সিতার, এটাও একদম ঠিক। কিষাণ মহারাজ তবলা, তোমরা তো সবাই জানো মহারাজ ইকুয়াল টু তবলা হবেই, কেননা মহারাজ থাকলে যেমন কত্থক হয়, তাহলে কত্থক ডান্স করতে গেলে তবলা লাগে। আলটিমেটলি মহারাজ ইকুয়াল টু তবলা। কিষাণ মহারাজ বলো, হরি মহারাজ বলো, সব তবলার দিকে যাব। তাহলে আমার এখানকার উত্তর অনুযায়ী কে বৈদ্যনাথন, এটা হবে ইনকারেক্ট। এবার তোমাদের জন্য প্রশ্ন, কে বৈদ্যনাথন কি বাজান? কে বৈদ্যনাথন কি বাজান? এটা আমাকে বাদবাকি যা আমার আরও দুটো ক্লাস রয়েছে সেই ক্লাসে অবশ্যই অবশ্যই তোমরা অ্যান্সারটা বলে দেবে যে স্যার এটা হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্কটার অ্যান্সারটা আপনি বলেছিলেন, কিন্তু কে বৈদ্যনাথন কি বাজান সেটা আমাদেরকে বার করতে বলেছিলেন, আমরা বার করে বললাম এটা। ঠিক আছে, এটা বলে দেবে। তাহলে এখানকার প্রশ্ন অনুযায়ী এটা হলো ইনকারেক্ট, এ। পরের প্রশ্ন, এটা ছিল বাংলা, কে বৈদ্যনাথন, খুব নামকরা ব্যক্তিত্ব, তোমরা পারবে এবং খুব সোজাভাবে এটা কিন্তু বার করা যায়, এতটা মাথাও ঘামাতে হবে না। মোধেরা ডান্স ফেস্টিভ্যাল is an annual cultural phenomenon in the district of the state of Gujarat. এই প্রশ্নটা এবারেও CHSL এ দিয়েছে। মোধেরাতে একটা সূর্য মন্দির আছে, সান টেম্পল আছে এখানেও। এখানে এই মোধেরা ডান্স স্বাভাবিকভাবে দেখেই বুঝতে পারছো মোধেরা শহরটা কোথায়। মোধেরা শহরটা গুজরাটে। এটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে? এর বাংলা ভার্সনটা আমরা দেখি। এর বাংলা ভার্সনটা এরকম, জুনাগড়, মেহসানা, আমরেলি আর আনন্দ। আর তোমরা তো জানো আনন্দ, আনন্দে কি আছে না, আনন্দে গুজরাট মিল্ক মার্কেটিং ফেডারেশন এর কি আছে, আমুল দুধ। আমুল মানে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। তার পাশেই কি আছে, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। এই ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন কে? ভারতের ডেয়ারি ইন্ডাস্ট্রির যিনি জনক, ফাদার অফ দ্য তোমার হোয়াইট রেভলিউশন ইন ইন্ডিয়া, ভার্গিস কুরিয়ান, যার জন্মদিন আমরা পালন করি 26 নভেম্বর। সেই দিনটাকে আমরা বলি ন্যাশনাল মিল্ক ডে। আবার সেই দিনও ন্যাশনাল কনস্টিটিউশন ডে। আর 1 জুন হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে। তাহলে ওয়ার্ল্ড মিল্ক ডে, ন্যাশনাল মিল্ক ডে দুটো কিন্তু আলাদা ডেটে গেল। এবং ভার্গিস কুরিয়ান সম্পর্কে আমরা ইনফরমেশন পেলাম। এবং তাহলে আর আনন্দে এই ঘটনাটা দেখলাম আমরা। মেহসানা, তাহলে এখানকার যে উত্তরটা হলো সেটা হচ্ছে মেহসানা। এই সংক্রান্ত আমি বলি, কোনারকের সান টেম্পেলে কোনারক ডান্স ফেস্টিভ্যাল হয়, এটাও আমাদের পরীক্ষায় আসতে পারে। কোনারক ডান্স ফেস্টিভ্যাল, কোনারকের যে সান টেম্পল, সেই সান টেম্পলটাকে বলা হয় দ্য ব্ল্যাক প্যাগোডাস। কেন? ইংরেজরা মনে করতে এর একটা ম্যাগনেটিক পাওয়ার আছে, জাহাজগুলোকে এটা টানে বা আকর্ষণ করত। এখন সমুদ্র কোনারক থেকে অনেক দূরে সরে গেছে, কিন্তু একসময় এই কোনারকের সান টেম্পলের পাশ দিয়ে সমুদ্র বয়ে যেত। তৈরি করেছিল কে না, এবারে প্রশ্নতে দিয়েছিল নরসিংহ দেব 1 এবং নরসিংহ দেব
ওয়ান তৈরি করেছিল এই কোণারকের সান টেম্পল? এটা আমাদের একদম সোজা প্রশ্ন, খুব সহজে উত্তর করা যায়। তাহলে এখানকার প্রশ্ন অনুযায়ী অ্যান্সার হলো আমাদের মেহসানা। ভেরি গুড। পরে কোশ্চেন আমরা দেখব, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান পারসন টু বি কনফার্ড উইথ রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড? এটাও এবছরেরই প্রশ্ন। আচার্য বিনোবা ভাবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জগজীবন রাম, জয়প্রকাশ নারায়ণন। তাহলে এ প্রশ্ন তোমাদের করানো হয়েছিল, কি হবে অ্যান্সার? না, এর বাংলা ভার্সনটা আমি দেখে নিই। আচার্য বিনোবা ভাবে কত সালে রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড তিনি পাচ্ছেন? না, তিনি রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পাচ্ছেন 1958, 1958 সালে। 1958-এ তিনি পাচ্ছেন। 1958 সালে তিনি রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পাচ্ছেন। তোমাদের জানো রাজেন্দ্র প্রসাদ, এই রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম প্রেসিডেন্ট, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যাকে আমরা বলি গান্ধী অফ বিহার বা অজাতশত্রু, যার সমাধিস্থলটার নাম মহাপ্রয়াণ ঘাট। কোথায় আছে? পাটনা, বিহারে। জগজীবন রামকে যদি আমরা ধরি তাহলে কি হবে? জগজীবন রামের নিকনেম হচ্ছে বাবুজি। আমরা টিফিন কেক খাই, বাপুজি আর বাবুজি, সেই বাবুজি হচ্ছে কে? জগজীবন রাম। এবং লোকসভার ফার্স্ট ওমেন স্পিকার মীরা কুমারের বাবা এই বাবু জগজীবন রাম। এবং বিহারের সাসারাম থেকে তিনি নির্বাচনে দাঁড়াতেন। আর অরিজিনাল যেটা বাপুজি কেক হয়, সেই বাপুজি কেকের গায়ে আর লেখা থাকে, আর মানে কি? রিয়াল। তাহলে বাপুজি কে হবে? না, বাপু বা বাপুজি হবে MK গান্ধী। আর জগজীবন রাম গেল। আর জয়প্রকাশ নারায়ণ, তাকে আমরা বলতাম JPN। তোমরা জানো এবারে পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল যে গরিবি হটাও কার স্লোগান? তোমাদের অনেকবার বলেছি, গরিবি হটাও ইজ দ্য স্লোগান কয়েন্ড বাই ইন্দিরা গান্ধী। আর জয়প্রকাশ নারায়ণন কি বলতো? ইন্দিরা হটাও দেশ বাঁচাও। তাহলে এই জায়গাটাও আমাদেরকে মনে রাখতে হবে। ইন্দিরা গান্ধী যেমন বলেছিল গরিবি হটাও, জয়প্রকাশ নারায়ণন বলেছিল ইন্দিরা হটাও দেশ বাঁচাও। তাহলে এবারের প্রশ্নও আলোচনা হলো। প্লাস 1958-তে প্রথম রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড দেওয়া হয়। রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ডকে নোবেল অফ এশিয়া বলা হয়, ফিলিপিন্স থেকে দেওয়া হয়। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রমন ম্যাগসেসাই নাম অনুযায়ী এই অ্যাওয়ার্ডের নামকরণ করা হয়েছে, একদম ইজিলি বলতে পারবে। এবং বর্তমানে আনক্যাটেগরাইজড বলে একটা ক্যাটাগরি চালু করা হয়েছে, সেখানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। আর আগের 6টা ক্যাটাগরির মধ্যে একটাই মাত্র ক্যাটাগরি এখন পর্যন্ত রান করে, বাদ বাকি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। চলো, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট অফ UN জেনারেল অ্যাসেম্বলি? এবারে এই প্রশ্নটা না দিয়ে ওরা প্রশ্ন দিয়েছে একটা সেটে যে ভারতের প্রথম এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মহিলা কে ছিলেন। তাহলে আর সেই সংক্রান্ত আমি আরেকটা ইনফরমেশন দেব, এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি কে প্রথম ছিল? আমরা যদি বলি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অ্যাজ এ ওম্যান, তাহলে হয় ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী। আর যদি আমরা বলি যে ফার্স্ট, যদি বলা হয় যে ফুললি পার্মানেন্ট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অ্যাজ ওম্যান, তাহলে আমাদের প্রশ্নের যে উত্তরটা হবে সেটা হচ্ছে কি? সুষমা স্বরাজ। সেটা অ্যান্সার কী হবে? সুষমা স্বরাজ। এই হিসাবে আমি বলি, যদি বলা হয় হোম,
তাহলেও আমাদের প্রথম ছিল ইন্দিরা গান্ধী। যদি আমাদেরকে বলা হয় ডিফেন্স, সেক্ষেত্রেও প্রথম কে? ইন্দিরা গান্ধী, পরে নির্মলা সীতারামন। ফিনান্স, প্রথম ইন্দিরা গান্ধী, পার্মানেন্ট হচ্ছে কে? না, নির্মলা সীতারামন। তাই খুব দেখে শুনে আমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হয়। এবং একটা কথা বলা হলো না যে ফার্স্ট ওম্যান এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, তার নাম কিন্তু চোকিলা আইয়ার, সেকেন্ড কে? নিরুপমা রাও। প্রথম চোকিলা আইয়ার, সেকেন্ড হচ্ছে নিরুপমা রাও। এই যে অ্যাজ এ ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, তাহলে আমাদের এই প্রশ্নটার কী হবে? জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? না, অবশ্যই বিজয়লক্ষ্মী পণ্ডিত। এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত রাশিয়াতে ভারতের প্রথম কি বলতে পারবে মহিলা অ্যাম্বাসেডার, মহিলা অ্যাম্বাসেডার। এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত এই ইউএন জেনারেল অ্যাসেম্বলির কিন্তু প্রথম মহিলা, বা ভারতের থেকেও প্রথম মহিলা যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন জেনারেল অ্যাসেম্বলির। তাহলে এবং অবশ্যই জানো 1945 24 অক্টোবর থেকে ইউএনও তার কার্য শুরু করে। 24 অক্টোবর ইউএনও ডে, এবং ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডেও কিন্তু 24 অক্টোবরে আমরা সেলিব্রেট করে থাকি। চলো, তাহলে ইন্দিরা গান্ধী সম্পর্কে মিটল সমস্যা। কিরণ বেদী, এই কিরণ বেদীকে? না, কিরণ বেদী অবশ্যই ফার্স্ট ওম্যান আইপিএস। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি প্রথম হয় দময়ন্তী সেন, প্রথম আইপিএস। তারপরে সুষমা স্বরাজ তো গেল, ইন্দিরা গান্ধীও গেল। ইন্দিরা গান্ধী অনলি ওয়ান ওম্যান প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট ওম্যান ডিফেন্স, ফার্স্ট ওম্যান হোম, ফার্স্ট ওম্যান তোমার ফিনান্স, ফার্স্ট ওম্যান এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সবগুলোর কিন্তু ইন্দিরা গান্ধী আমাদের অ্যান্সার হিসাবে আসে। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেনে আমরা যাব। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার? তাহলে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম মহিলা প্রাইম মিনিস্টার নাম কি? তাহলে সিরি মাভো বন্দন নায়কে, সিরি বলেছে। তাহলে সিরি থেকে আমরা কি পাই? শ্রীলঙ্কা। তাহলে সীমাভো বন্দন নায়কে তিনি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বা আমরা বলতে পারি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন? তাহলে অবশ্যই আমরা কি হব? না, অ্যান্সার হবে শ্রীলঙ্কা। অ্যান্সার কি হচ্ছে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাই হবে আমাদের এখানে অ্যান্সার। ভেরি রিসেন্ট, দেখেছো তো যে শ্রীলঙ্কা কি করেছে? না, তোমাদের একটু কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমি বলে দিই এখানে, যে শ্রীলঙ্কা, এটা হলো অ্যান্সার। শ্রীলঙ্কা 20 বছরের জন্য আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সঙ্গে উইন্ড এনার্জির ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছে। আদানি গ্রিন এনার্জি বায়ুচালিত বিদ্যুৎ কাকে দিচ্ছে? না, অবশ্যই শ্রীলঙ্কাকে প্রোভাইড করছে নেক্সট 20 ইয়ার্স। আবার শ্রীলঙ্কা আগে তাদের যে ব্যান করা ছিল, বড় গাড়ি তারা বিদেশ থেকে আমদানি করবে না, সেই রেস্ট্রিকশন আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে। রেস্ট্রিকশন সরিয়ে নিয়ে এখন বড় গাড়ি আমদানি করছে এবং দেশের জনসাধারণের কাছে সেটা দিচ্ছে, তারা কিনছে, তাদের আর্থিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হচ্ছে। কেননা শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো ছোট দেশগুলো সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে পর্যটনের ওপরে। করোনা পরিস্থিতিতে যেহেতু পর্যটন শিল্প একদম মাঠে মারা গেছে, সেই জন্য এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খুব সংকটে। ভারত কি দিচ্ছে? না, ভারত আটা, তোমার অনিয়ন মানে পেঁয়াজ শ্রীলঙ্কাকে রপ্তানি করছে, মালদ্বীপকে আটা, ময়দা এগুলো প্রোভাইড করছে। চলো 9 নম্বর কোশ্চেনে আমরা যাব।
দ্য ন্যাশনাল স্পোর্ট অফ ব্রাজিল ইজ, ব্রাজিলের জাতীয় খেলা কি? আমরা তেজো জানি, ক্যাপেইরা হচ্ছে ব্রাজিলের জাতীয় খেলা। রাজধানী কি ব্রাজিলের? না, ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। ব্রাসিলিয়া, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ব্রাসিলিয়া। কলম্বিয়া তেজো। আমরা যদি বলি হকি, ফিল্ড হকি কার? না অবশ্যই পাকিস্তানের। হকি দু রকমের হয়, একটা ফিল্ড হকি আর একটা আইস হকি হয়। ফিল্ড হকি হলে কি হবে? পাকিস্তান। আইস হকি কি হলে কি হবে? কানাডা। কখন খেলা হবে? শীতকালে। বরফ কখন পাবো? শীতকালে। গ্রীষ্মকালে বরফ পাবো না। তাহলে গ্রীষ্মকালে কি ওরা কিছু খেলা খেলবে না? খেলবে। সেটা কি খেলবে? না, ল্যাক্রুজ খেলবে। ল্যাক্রুজ খেলবে, ঠিক আছে। আর আরেকটা কি আছে? বেসবল। ডি, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, ডি বলে কোনো না, বেসবল। তাহলে বেসবল ইজ দ্য ন্যাশনাল স্পোর্টস অফ, কার হবে? না ইউএসএর হবে, ভেনেজুয়েলার হবে, ডোমিনিকান রিপাবলিকের হবে, কি হবে? তাইওয়ানের হবে। এগুলোর ন্যাশনাল স্পোর্টস হচ্ছে বেসবল। ভারত কোনো দিকেই নেই। ভারতের ডিফ্যাক্টো ন্যাশনাল স্পোর্টস আছে। আগে কি ছিল? কাবাডি। কাবাডি 7 জনে খেলতো। কাবাডি শব্দটার মধ্যে 7 লেটার্স। এবারে পরীক্ষায় দিয়েছে পর্যন্ত কাবাডি দিয়ে। একটা কাবাডি টিমে কজন প্লেয়ার থাকে? আশ্চর্যজনকভাবে পরীক্ষাটার মানে আমাদের কোশ্চেনটা লেগে গেছে। এবং আমাদের পোলোর মধ্যে 4 লেটার্স, তাহলে 4 জন প্লেয়ার্স থাকে। একদম ইজিলিভাবে প্রশ্নটা EHSL কাবাডির ক্ষেত্রে এসছে বলে আমি আরও এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখলাম। তাহলে এবং হকি, এই ফিল্ড হকি হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল স্পোর্টস। এটা কিন্তু মনে রেখো। আমরা এমন একটা দেশ, যে দেশে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, ন্যাশনাল স্পোর্টস নেই, ন্যাশনাল এয়ারলাইন্স নেই, ন্যাশনাল পোয়েট নেই, তবুও আমরা দেশ। চলো পরে কোশ্চেন, দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এটাও এবারে পরীক্ষার সেটে আমাদের দিয়েছে। কী হবে অ্যান্সার? তোমাদেরকে এর আগেও আমি করিয়েছিলাম। কি অ্যান্সার দেওয়া হচ্ছে? না, অ্যান্সার অবশ্যই যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি না, মণিপুরে আছে ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক, কেইবুল লামজাও। কিসের অ্যানিমেলের জন্য বিখ্যাত? সাংগাই। বললো সাংগাই ফেস্টিভ্যাল কোথায় হয়? তুমি তখন অ্যান্সার দিলে মণিপুর। এখানে কী লেক আছে? লোকটাক লেক। তুমি বললে লোকটাকের এলো লংগেস্ট লেক অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লংগেস্ট লেক হচ্ছে লোকটাক লেক। যদি আমরা ভীমবানাথকে লেকের মর্যাদা না দিই তবেই হচ্ছে কিন্তু লোকটাক ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লংগেস্ট লেক। অ্যাকচুয়াল ভীমবানাথ কি না, ভীমবানাথ হচ্ছে কয়াল। এটাকে বৃহত্তর অর্থে যদি আমরা লেক বলি তাহলে লোকটাক কিন্তু হয়ে যাবে ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট লেক। এই লোকটাক কোথায়? মণিপুরে। আর ভীমবানাথ কোথায় আছে? ভীমবানাথ আছে কেরালায়। ভীমবানাথ আমরা দেখলাম কোথায়? না, কেরালায় রয়েছে। ভীমবানাথ অ্যাকচুয়াল কি? কয়াল। ভীমবানাথ কয়াল। চলো তাহলে এইখানটা আর আরেকটা কথা বলে রাখি, কোনো সময় যদি দেখো যে কেইবুল লামজাওতে আমাদের ডান্সিং ডিয়ার সাংগাই নেই, তখন কি করবে? মাইগ্রেটেড বার্ডস করবে, মানে পরিযায়ী পাখি করে রাখবে, ঠিক আছে। এবং এই জায়গাটাকে বায়োমস জমে জমে তৈরি হয়েছে। এখানে একটা এলিমেন্টারি এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে, সেটাও জলে ভাসছে। এবং লোকালি এই বায়োমস জমাটাকে বলা হয় কি? ফুমদি বলা হয়ে থাকে, সেটাও মাথায় রেখো। 11 নম্বর কোশ্চেনে আমরা যাব। হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেনার টু রিসিভ দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড? ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিদেশি কে? নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফর খান, মাদার টেরেজা, ইয়াসের আরাফাত।
খুব সোজাভাবে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার কি হবে। আমাদের অ্যান্সার খান আব্দুল গফর খান হবে 1987, নেলসন ম্যান্ডেলা 1990, মাদার টেরেসা হচ্ছে 1990, হ্যাঁ 1990, 1990। প্রথম ফরেনার হিসাবে 1987-এ খান আব্দুল গফর খান, সীমান্ত গান্ধী, ফ্রন্টিয়ার গান্ধী, লাল কুর্তা বাহিনীর জনক, তিনি পেলেন কি না ভারতরত্ন অ্যাওয়ার্ড। আবার 1990-তে পেলেন কে, দ্য ফাদার অফ দ্য সাউথ আফ্রিকা, তার নাম কি নেলসন ম্যান্ডেলা। সাউথ আফ্রিকান ভাষায় তার নিকনেম হচ্ছে টাটা, আবার তাকে ম্যাডিবা বলেও ডাকা হয়। মাদার টেরেসা, ন্যাচারাল সিটিজেন ওম্যান অ্যাজ এ ফার্স্ট টু রিসিভ দিস অ্যাওয়ার্ড, ভারতরত্ন অ্যাওয়ার্ড। কি না ন্যাচারাল সিটিজেন, অ্যাকচুয়াল তিনি কোথাকার লোক ছিলেন, যুগোস্লাভিয়ার লোক ছিলেন। ইন্দিরা গান্ধী অ্যাজ এ ফার্স্ট ওম্যান টু রিসিভ দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড অ্যাজ এ ফার্স্ট ওম্যান 1971, কিন্তু মাদার হচ্ছে কি ন্যাচারাল সিটিজেন ওমেন টু রিসিভ দিস অ্যাওয়ার্ড। তাহলে আমাদের এখানে আমরা সহজেই অ্যান্সার করতে পারলাম যে খান আব্দুল গফর খান। ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল টু স্পেস, সুনিতা উইলিয়ামস, রবিশ মালহোত্রা, কল্পনা চাওলা, রাকেশ শর্মা। তাহলে আমাদের এই বাংলা ভার্সনটা একটু দেখি আমরা। মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় কে, 1984 কে গেছিল, রাকেশ শর্মা। কার সহযোগিতায় না অবশ্যই রাশিয়ার মানে ইউএসএসআরের সহযোগিতায়। 1984 তখন প্রধানমন্ত্রী কে, ইন্দিরা গান্ধী। ফার্স্ট ওম্যান যদি বলা হয় তাহলে কি হবে না কল্পনা চাওলা। কল্পনা চাওলা কোথাকার মেয়ে, কার্নালের মেয়ে। কল্পনার কে এ, কার্নালের কে এ। কার্নাল জায়গাটা কোথায়, কার্নাল জায়গাটা হরিয়ানায় অবস্থিত। কার্নালে কি আছে, সেন্ট্রাল কি আছে, ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, আর কি আছে সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ ইনস্টিটিউট। এই দুটো কার্নাল হরিয়ানাতে আছে। ফার্স্ট ওম্যান go to the space for walking মানে স্পেসে হেঁটেছ, তখন আমাদের কি হবে সুনিতা পান্ডে উইলিয়ামস। এবং কলম্বিয়া স্পেস ক্রাফট ক্র্যাশ করে এই কে মারা যান না কল্পনা চাওলা মারা যান। এটাও কিন্তু আমাদের পরীক্ষাতে আমাদের দেবে। রাকেশ শর্মা ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কমান্ডার। রাকেশ শর্মা উইথ দ্য হেল্প অফ দ্য ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়। কেন 84-তে তো আর রাশিয়া ছিল না, 84-তে কে ছিল, সাবেক সোভিয়েত ছিল। চলো, ইন হুইচ স্টেট টার্নেটার ফেয়ার সেলিব্রেটেড অ্যানুয়ালি। আমাদের এই প্রশ্নটা কিন্তু এবার আসবার চান্স রয়েছে। টার্নেটার ফেয়ার কোথায় হয়, টার্নেটার ফেয়ার আমাদের একদম যেটা হবে কোথায় না গুজরাটে হবে। গুজরাটে আমরা সপ্তক মিউজিক ফেস্টিভ্যাল দেখি, সপ্তক মিউজিক ফেস্টিভ্যাল দিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। বা আমাদের 14 জানুয়ারি গুজরাটে কি হয়, উত্তরায়ণ, ঘুড়ি, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল আহমেদাবাদ রাজকোটে এটা হয়ে থাকে। এই প্রশ্নটাও আমাদের কিন্তু আসতে পারে। ভাবনাথ মহাদেব মেলা এটাও দিতে পারে, মেহসানাতেও দিতে পারে। এগুলো দিয়ে আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে। টার্নেটার ফেয়ার কিন্তু একদম টানাটানি করে কোথায় হবে না গুজরাটে হবে। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হলো কি গুজরাট। পরের প্রশ্নতে আমরা যাব। Viranatyam or dance of the brave performed in Shiva temple in honor of Shiva is a folk dance from the state of
জম্মু কাশ্মীর, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল এবং অন্ধ্রপ্রদেশ। তাহলে এখানে আমাদের কি হবে? আমরা বলেছি বুড়া কথা, আমরা বলেছি কোট্টাম। তা বুড়া কথা বা কোট্টাম এগুলো কার ফোক ডান্স? অবশ্যই এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কোট্টাম। তাহলে এবং এই যে ডান্স এটা শিবার উপরে বেস করে, তাহলে অ্যান্সার কি বললাম? অন্ধ্রপ্রদেশ। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হলো? না, ডি, অন্ধ্রপ্রদেশ। আমাদের অ্যান্সার অন্ধ্রপ্রদেশ কি আমরা নিলাম। আমরা রাউফ জানি, হিকাত জানি, ধুমাল জানি জম্মু অ্যান্ড কাশ্মীর, গুজরাটে গরবা জানি, টিপ্পনি জানি, ডান্ডিয়া রাস জানি, পশ্চিমবঙ্গ তো ঝুমুর জানি, কাঠি জানি, আর কি ঝুমুর, কাঠি, বিশেষ ছৌ, যে ছৌয়ের পুরনো সবচেয়ে ওল্ডেস্ট ঘরানা আমরা ওয়েস্ট বেঙ্গলে পাই। তারপর কি বাউল পাই, ভাওয়াইয়া গান পাই, ছটকা গান পাই, মাউথ বন্ধুর গান পাই কুচবিহারে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কি পাই? যাত্রা পাই। মালদায় কি পাই? গম্ভীরা পাই। আমরা সারা রাজ্য এবং তার সঙ্গে উড়িষ্যা, তার সঙ্গে আসাম, তার সঙ্গে ছত্তিশগড় আমরা ঝুমুর নৃত্য দেখে থাকি। তাহলে এইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যান্সার। আর অন্ধ্রপ্রদেশ বুড়া কথা তো বললাম, তার সঙ্গে কোট্টাম বললাম, এগুলো অন্ধ্রপ্রদেশের কিন্তু ফোক ডান্স হিসাবে বিবেচিত হয়। এবং অন্ধ্রপ্রদেশ বললে অন্ধ্রপ্রদেশ সাপোজ ধরো অপশনে নেই, তখন কিন্তু অ্যান্সার কিন্তু করবে কি? তেলেঙ্গানা অ্যান্সার করবে। চলো পরের কোশ্চেনে আমরা যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ডান্স যামিনী কৃষ্ণমূর্তি রিলেটেড টু? যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী নয়, যামিনী রয় নয়, কিন্তু যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি একদম আমি একটু এতে ট্রিক্সে অ্যান্সার দিই যে ইন্ডিয়ার সবচেয়ে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স তিনি করে থাকেন। তাহলে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স কি? না, দ্য ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ভারতনাট্যম। নোট আছে, তা নোট মানে নটরাজ, তাহলে ভারতনাট্যম ডেডিকেটেড টু দ্য নটরাজ। আর আলফাবেটিক অর্ডারে এস মানে সত্রিয়া, সত্রিয়া হচ্ছে লাস্ট রেকগনাইজড ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া 15 নভেম্বর 2000। এটাও কিন্তু এই বছরকার CHSL এর কোশ্চেন। তাহলে অবশ্যই মেমোরি বেসড, বিভিন্ন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এসে তারা জানিয়েছে, তাদের ভিত্তিতেই কিন্তু আমি এই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরেছি। কাজী নজরুল ইসলাম, এটা প্রিভিয়াস ইয়ার একদম কোশ্চেন, ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আফগানিস্তান। আমি এখানে একটু অপশনগুলো একটু ঠিক করে দিই তোমাদের, দেখি বাংলাতে বোধহয় অপশনটা ঠিক করা আছে। হ্যাঁ, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং কি হয়েছে না আফগানিস্তান। তোমরা পাকিস্তানের জাতীয় কবিকে জানো, কে? মোহাম্মদ ইকবাল। আর বাংলাদেশের জাতীয় কবি কে? না, বাংলাদেশের জাতীয় কবি কিন্তু রবীন্দ্রনাথ নয়, সে হচ্ছে কি? কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি। একদম পড়েছ, বিষের বাসি পড়েছ, অগ্নিবীণা পড়েছ, সব কার লেখা? অবশ্যই কাজী নজরুল। কাজী নজরুলের পেন নেম তোমরা জানো, ধূমকেতু জানো, আর কি জানো বলো? ব্যাঙ্গাচি জানো, তাই তো? কাজী নজরুল ইসলামের পেন নেম এবং ধূমকেতু এবং ব্যাঙ্গাচি। আর রফিকুল ইসলাম, তোমাদের প্রশ্নই আসে যে রফিকুল ইসলাম ইজ দ্য পেন নেম অফ কার? উৎপল দত্ত। উৎপল দত্তের পেন নেম হচ্ছে রফিকুল ইসলাম। চলো নেক্সট। হুইচ ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন কর্ণাটকা অ্যামং দিস? বন্দিপুর, আনসি, বানেরঘাটা, অল অফ দিস। আমরা লেপার্ড সাফারি নিয়ে এর আগের দিন ক্লাসটা করলাম না?
সেখানে আমরা বন্দিপুরকে পেলাম না, বন্দিপুরকে আমরা পেলাম, সরি বানেরঘাটাকে আমরা পেলাম। বন্দিপুরে আমরা বাঘ দেখেছি, বন্দিপুর আনসিতেও আমরা ন্যাশনাল পার্কটা দেখেছি, বানেরঘাটাকে নিয়ে আমরা কাজ করলাম। তাহলে বন্দিপুর, আনসি, বানেরঘাটা সব কটাই জাতীয় উদ্যানই কোথায় না কর্ণাটকাতে অবস্থিত, একদম ঠিক। এবং তোমরা জানো যে এই বানেরঘাটাতে আমাদের কি প্রজেক্ট না, অবশ্যই বানেরঘাটাতে কিন্তু বাটারফ্লাই প্রজেক্ট প্রথম চালু হয়েছে। আমরা এমপিতে দেখতে পাই ম্যাক্সিমাম পরিমাণে ন্যাশনাল পার্ক, সেখানে 11টা ন্যাশনাল পার্ক আছে, পুনো 11তম, এটা তো তোমাদের একদম সবাই জানা। পরে কোশ্চেন যাব। দ্য মহাবোধি টেম্পল is an ancient Buddhist temple. It is situated in the which state of India? Rajasthan, Uttar Pradesh, Kerala, Bihar. Mahabodhi temple. Mahabodhi temple actual Bodh Gaya তে আছে। কে তৈরি করেন না অশোক। এখানেও আবার একটুখানি মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে ডি দুবার পড়ে গেছে, ঠিক আছে, একটা ডি কাটা যাবে। অবশ্যই তাহলে আমাদের কি হবে, বিহার, মহাবোধি টেম্পল, বুদ্ধ বিহার ইন কোথায় না বিহারে অবস্থিত। এটা কিন্তু অশোক এই মহাবোধি টেম্পল তৈরি করেন। তাহলে পরে কোশ্চেন যাব। আর উত্তরপ্রদেশে গেলে আমরা দেখতে পাবো লায়ন ক্যাপিটাল, দেখতে পাবো কি না সারনাথ, সারনাথ। মধ্যপ্রদেশে গেলে আমরা দেখতে পাবো কি না অবশ্যই সাঁচি, অবশ্যই সাঁচি মধ্যপ্রদেশে গেলে আমরা দেখতে পাবো। আর ঝাঁসি এটা দেখতে পাবো কোথায়, ইউপি। মণিকর্ণিকার ঘাট, মণিকর্ণিকা হচ্ছে রানী লক্ষ্মীবাইয়ের পূর্বতন নাম মণিকর্ণিকা। দ্য প্যাট্রিয়ট সং সারে জাহাঁ সে আচ্ছা কম্পোজড বাই কে না, এখানটাও আমরা বাংলাটা দেখি, এ বি সি ডি চারটে অপশন, আলমা মোহাম্মদ ইকবাল, বিসমিল আজিমবাদী, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর। একদম চোখ কান বুঝে এই অপশনটা আমাদেরকে কাজ করাতে হবে। তাহলে কে না মোহাম্মদ ইকবাল, সারে জাহাঁ সে আচ্ছা। রামপ্রসাদ বিসমিল কি বলেছিল, সরফরজ কি তামান্না আব আমারে দিল মে হে, এটা হচ্ছে কে না রামপ্রসাদ বিসমিল। বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম, আমাদের দেশের ন্যাশনাল অ্যানথেম এর কম্পোজার কে না রবীন্দ্রনাথ টেগোর। আবার আমাদের দেশে ন্যাশনাল সঙ্গের কম্পোজার কে, অবশ্যই হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশের যে ন্যাশনাল অ্যানথেম তা সেটার নাম কি, আমার সোনার বাংলা। আমাদের দেশের কি না জনগণ মন। তাহলে মনে রেখো। এবং একটা প্রশ্ন তো দেয় যে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার যেটা মানে ন্যাশনাল অ্যানথেম মাথা মাথা শ্রীলঙ্কা বা স্যালুট স্যালুট শ্রীলঙ্কা, সেটা হচ্ছে বিশ্বভারতীর মানে স্টুডেন্টদের দ্বারা তৈরি। তাই ইনডাইরেক্টলি রবীন্দ্রনাথ তিনটে দেশের ন্যাশনাল অ্যানথেমের সঙ্গে কিন্তু যুক্ত, এটা কিন্তু মনে রাখবে। পরে কোশ্চেনে আমরা যাব। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ম্যান্ডেটেড এ 33% রিজার্ভেশন ফর ওমেন ইন আউটসোর্সড গভর্নমেন্ট জব? মধ্যপ্রদেশ, কর্ণাটকা, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র। আউটসোর্সিং জবের ক্ষেত্রে 33% রিজার্ভেশন ফর ওমেন। বাংলাটা আমরা যদি দেখি যে এদের মধ্যে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বাধ্যতামূলক করেছে, তাহলে কে না অবশ্যই কর্ণাটকা। অ্যান্সার কী হবে, কর্ণাটকা আমাদের। এটা একটা রিভিশন কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা কিন্তু ফেস করতে পারি সিএইচএসএলে, এবং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
তাই আমি আরেকবার কিন্তু এটাকে রিভিশন করিয়ে দিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে কর্ণাটকা অ্যান্সার হলো। পরে 21 নম্বর কোশ্চেনে আমরা যাব। Which international airport has made history as the first airport in India to achieve the prestigious recognition of the zero waste to landfill? সুরাট, তিরুবনন্তপুরম, রাজকোট আমাদের ইন্দিরা গান্ধী। এবং আমরা জানি আমাদের মোট 157টা অপারেশনাল এয়ারপোর্ট আছে, 33টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, 33 ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা? অবশ্যই আমাদের যেটা বাংলাটা দেখি, তাহলে বাংলায় আমরা কি দেখব? তাহলে বাংলার অ্যান্সার হবে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম কোথায়? না, তিরুবনন্তপুরম হচ্ছে কেরালায়। তিরুবনন্তপুরম রয়েছে, কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, কোঝিকোড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। 4টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা কেরালাতে দেখতে পাই। তাহলে আর সবচেয়ে জানো তো, সবচেয়ে যেটা আমাদের কি বলবো বিজিয়েস্ট এবং সবচেয়ে বেশি প্যাসেঞ্জার যাতায়াত করে, সবচেয়ে বেশি এয়ারলাইন্স কোম্পানি রয়েছে কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে? না, অবশ্যই সেটা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। পরের কোশ্চেন আমরা ফেস করব। হুইচ কান্ট্রি অর কান্ট্রিজ হ্যাভ ফর্মালি রেকগনাইজড প্যালেস্টাইন অ্যাজ এ স্টেট? প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসাবে 146টা দেশের মধ্যে এই 3টে দেশই রয়েছে। তাহলে আমাদের বাংলা প্রশ্নতে গিয়ে আমরা এই প্রশ্নটার উত্তর কী দেব? না, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, এই সবগুলি, ওপরের সবগুলি। তাহলে ঝটপট আমাদের কি অ্যান্সার হলো? না, এই সবগুলি হলো আমাদের অ্যান্সার। তার মানে আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন এবং বলে দিলাম মোট 146টা দেশ প্যালেস্টাইনকে কিন্তু স্বীকৃতি দিয়েছে। যদিও ইউএনও তার জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু প্যালেস্টাইনকে কিসের মর্যাদা দেয়? অ্যাজ এ অবজারভার স্টেটের মর্যাদা দিয়ে থাকে, এবং তার সঙ্গে ভ্যাটিকানকেও অবজারভার স্টেটের মর্যাদা দিয়ে থাকে। 23 নম্বর কোশ্চেন। When does Bangladesh celebrate its Independence Day? March 26, 1971, March 26, 1972, June 22, 1977। আমরা দেখে নিই। বাংলা। তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস বলে ঘোষণা করেছিলেন? অবশ্যই কি হবে? 26 মার্চ 1971, উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়া। কার থেকে স্বাধীন করা? পাকিস্তানের থেকে স্বাধীন করা। কেননা বাংলাদেশ মানেই কি? না, বাংলাদেশ মানেই হচ্ছে ইস্টার্ন বেঙ্গল, মানে ইস্ট বেঙ্গল, পূর্ববঙ্গ। সেটাই হচ্ছে পরবর্তীকালে কি বাংলাদেশ। আগে কার সঙ্গে যুক্ত হয়েছিল? পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল। তাহলে কবে হলো? 26শে মার্চ 1971, অপারেশন ক্যাকটাস লিলি। এবং অপারেশন কি না ক্যাকটাস লিলির সঙ্গে এটা কিন্তু যুক্ত। Which of the following states the famous Ugadi festival celebrated? আমরা যেমন পয়লা বৈশাখ করি, তেমনি কর্ণাটকার লোক বা তেলেঙ্গানার লোক বা অন্ধ্রপ্রদেশের লোকরা করে কি উগাদি। তাহলে অ্যান্সার কী হবে? কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, মহারাষ্ট্র। তাহলে আমাদের একদম যেটা অ্যান্সার হবে কি কর্ণাটক। তাহলে উগাদি হচ্ছে কর্ণাটকার একদম নিউ ইয়ার ফেস্টিভ্যাল কি না উগাদি। একদম যেমন আমাদের পয়লা বৈশাখ, যেমন ওড়িশার ক্ষেত্রে মহাবিষুব সংক্রান্তি, ঠিক সেই রকম। পরে কোশ্চেন 25 নম্বর কোশ্চেন। রানী কর্ণ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া? ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কত্থক, কথাকলি। রানী কর্ণ তার বানানটা KARNAA। তাহলে আমাদের কোন দিকে যেতে পারে? না, অবশ্যই আমাদের কথাকলি এবং কত্থকের দিকে যেতে পারে। কথাকলি এবং ইয়ের দিকে যেতে পারে অ্যান্সারটা। তাহলে ওপরের দুটোকে আমরা বাদই দিয়ে দিলাম। কত্থক এবং কথাকলি নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে আমাদের বাংলাতে আমরা অ্যান্সার দেব রানী কর্ণ হচ্ছে কিসের সঙ্গে? না কত্থকের সঙ্গে যুক্ত।
এবং কত্থক কোথায় না, কত্থক হচ্ছে নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, স্পেশালি ইউপি, স্পেশালি লখনৌ। এবং কত্থক 3টে ঘরানার উপরে করা যায়। এবং তোমরা জানো যে বিরজু মহারাজ কিং অফ কত্থক, সিতারা দেবী কুইন অফ কত্থক, এগুলো তো তোমাদেরকে আগেই বলা আছে। তাহলে কিছু আমরা মেমোরি বেস কোশ্চেন প্লাস কিছু মানে আসতে পারে এই রকম আমাদের কোশ্চেন, এবং আর কি করতে পারি, কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এবং এখানে কি করে দিলাম, আরও এক্সট্রা ইনফরমেশন তোমাদের কাছে বললাম, যাতে তোমরা এগুলো পরীক্ষাতে এলে একদম ঠিকঠাক পারতে পারো। সেই জন্য এই এক্সট্রা ইনফরমেশন আমার বলা। ভালো করে পড়তে থাকো। যাদের পরীক্ষা হয়েছে অবশ্যই মানে যা ফিডব্যাক পাচ্ছি, খুব ভালো পরীক্ষা হচ্ছে এবং প্রশ্ন অনেক সোজা আসছে, যার ফলে তোমাদের পক্ষে অ্যান্সার দেওয়াটা খুব সুবিধা হচ্ছে। কেননা যে প্রশ্নগুলো পুরোরা মানে দেখছে, অ্যান্সার করছে, সেগুলো অলরেডি আমরা রাইজের বিভিন্ন ক্লাসে সেগুলোকে করিয়ে দিয়েছি, ফলে ওদের কাছে একদম এটা ইজি হয়ে যাচ্ছে। আর যাদের আগামী দিনে পরীক্ষা রয়েছে তারাও খুব ভালো প্রিপেয়ার্ড হয়েছ, এবং তোমাদেরকে কিন্তু সর্বোপরি একটা কথাই বলা, চান্স আমাকে কিন্তু পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে, এর কোনো বিকল্প হয় না। তাহলে ভালো থেকো, রাখলাম, মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।